আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। ড্রোন কমান্ডো ট্রেনিং নিচ্ছে বিএসএফ। ভোট চোর গদি চোর, বিধানসভায় বিজেপির বিরুদ্ধে স্লোগান মমতা ব্যানার্জির। অ্যাটর্নি জেনারেলকে অপসারণের চেষ্টায় অচলাবস্থা নেতানিয়াহু সরকার বিপাকে। ইসরায়েলি আগ্রাসনে পঙ্গু গাজার ২১,০০০ শিশু, জানিয়েছে জাতিসংঘ। ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের তহবিল অবৈধভাবে বাতিল করেছে, বলল যুক্তরাষ্ট্রের আদালত। আফগান শরণার্থী বহিষ্কার বন্ধে পাকিস্তানকে জাতিসংঘের আহ্বান। দর্শক শুনছিলেন খবরের শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্ত প্রহরায় নিযুক্ত বিএসএফ ড্রোন কমান্ডো ও ড্রোন যোদ্ধাদের বিশেষ ইউনিটগুলোকে রিমোট নিয়ন্ত্রিত আকাশযান প্ল্যাটফর্মের আধুনিক যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে। অপারেশন সিন্দুরের মতো মিশনে বিএসএফ এর এই ইউনিটগুলোকে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার মধ্যপ্রদেশের টেকানপুরে বাহিনীর অফিসার প্রশিক্ষণ একাডেমিতে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী একটি ড্রোন যুদ্ধের স্কুল উদ্বোধন করেন। স্কুল উদ্বোধনের পর বিএসএফ ডিজি প্রশিক্ষণরত অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে কথা বলেন। সেখানে অন্যান্য কিছু যুদ্ধের পাশাপাশি ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত কর্তৃক পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিন্দুরের কৌশলগত সাফল্য সম্পর্কেও কথা বলেন বলে জানান একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিএসএফ এর এক মুখপাত্র জানিয়েছেন, ড্রোন ওয়ারফেয়ার স্কুলটি আধুনিক কৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তরক্ষী বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে। তিনি বলেন, এই স্কুলে 5টি বিশেষ কোর্সের মাধ্যমে ড্রোন কমান্ডো এবং ড্রোন যোদ্ধাদের প্রস্তুত করবে। মানুষবিহীন বিমান বাহন অভিযান, ড্রোন বিরোধী যুদ্ধ এবং নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। বিএসএফ কে প্রতিদিন চীনে তৈরি পাকিস্তানি ড্রোনগুলো মোকাবেলা করতে হয়। প্রতিদিন দেশের পশ্চিম দিকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে মাদক অস্ত্র ও গোলাবারুদ পাচার করে এসব ড্রোন। উল্লেখ্য, সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের অধীনে নিয়ন্ত্রণ রেখা ছাড়াও ২,২৯০ কিলোমিটার দীর্ঘ ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এবং পূর্ব দিকে বাংলাদেশের সঙ্গে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে বিএসএফ। পশ্চিমবঙ্গে ভাষা ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিধানসভা। এদিন অধিবেশন চলাকালীন বিধানসভায় শুরু হয় তুমুল হট্টগোল। বাংলা ভাষাকে অপমানের অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তপ্ত পরিবেশে শাসক দল ও বিরোধী বিজেপি বিধায়কদের মধ্যে তৈরি হয় হাতাহাতির পরিস্থিতি। বিজেপিকে চোর চোর স্লোগান দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। এক পর্যায়ে ওয়েলে নেমে তিনি বিধায়কদের শান্ত থাকার আহ্বান জানান। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। এদিকে অধিবেশন চলাকালীন বিজেপির আচরণের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরা চায় আমি যদি বাংলায় কথা বলি সেটা মানুষ সবটা বুঝতে পারবে এবং তাদের মুখোশ খুলে যাবে। এরা গদি চোর, ভোট চোর, ডাকাতের দল। বাংলার উপর অত্যাচার চালায় বিজেপি দেশের লজ্জা। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, পার্লামেন্টে তাদের এমপিদের উপর হাত তোলা হয়েছে। বাংলার নবজাগরণের ঐতিহ্যকে অবমাননা করা হয়েছে। বিজেপি বিধায়কদের আচরণে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, এরা আলোচনা চায় না, বাংলা ভাষার উপর সন্ত্রাস চালাচ্ছে, এরা অ্যান্টি বেঙ্গলি। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারাকে অপসারণের প্রক্রিয়া আইনি অচলাবস্থায় থেমে গেছে। ঠিক এমন সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার প্রকাশ্যে স্বীকার করেছে, হুমকি দেয়া ছাড়া তাদের হাতে আর কার্যকর কোনো পথ নেই। এ খবর দিয়ে অনলাইন হারেন্সের রিপোর্ট জানাচ্ছে, সুপ্রিম কোর্ট সরকারের এই চেষ্টাকে অবৈধ বলেছে। তারা বলেছে, অ্যাটর্নি জেনারেলকে অপসারণের চেষ্টা এগিয়ে না নিতে। এর ফলে এক সরকারি সূত্র মন্তব্য করে, বিচারপতিরা অন্তত আমাদের একদিনের অর্থহীন বিতর্ক থেকে রক্ষা করেছেন। এই অচলাবস্থা সরকারের অবস্থান নরম করেনি, তবে উন্মোচন করেছে ভেতরের বিভাজন ও তীব্র সমালোচনা। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ২১,০০০ শিশু পঙ্গু হয়েছে। জাতিসংঘের পার্সন উইথ ডিসেবিলিটিস বিষয়ক কমিটি বুধবার এ তথ্য জানায়। কমিটি বলেছে, যুদ্ধের প্রায় ২ বছরে প্রায় ৪০,৫০০ শিশু নতুনভাবে আঘাত পেয়েছে, যার অর্ধেকের বেশি এখন পঙ্গু। কমিটি ফিলিস্তিনি ভূখণ্ডে পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের সময় সরিয়ে নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলো শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রায়
অপ্রযোজ্য ছিল, যার ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি। জাতিসংঘের কমিটি আরও বলেছে, অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক ও অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে, যেমন চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে দিয়ে হামাগুড়ি দিতে হয়েছে। এটি আরও জানায়, গাজায় মানবিক সহায়তা প্রবেশের যে সীমাবদ্ধতা রয়েছে তার অতিরিক্ত প্রভাব পড়ছে প্রতিবন্ধী মানুষদের ওপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেয়া $2.2 বিলিয়ন মার্কিন ডলারের অনুদান অবৈধভাবে বাতিল করেছে বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। বুধবার বোস্টনের বিচারক অ্যালিসন ব্যারোজ এ রায় দেন। ফলে গবেষণার জন্য হার্ভার্ডের অনুদান আর বাতিল করতে পারবে না প্রশাসন। অ্যালিসন ব্যারোজ এই সিদ্ধান্ত হার্ভার্ডের জন্য একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। এই রায় যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সাথে হোয়াইট হাউসের বহুমুখী দ্বন্দ্বের অবসান ঘটাতে পারে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হার্ভার্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ট্রাম্প। তার অভিযোগ, প্রতিষ্ঠানটি ইহুদি বিদ্বেষ ও কট্টর বামপন্থী মতবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের হয়রানির বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে শত শত কোটি ডলারের তহবিল বাতিল করেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় হার্ভার্ড কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বাক স্বাধীনতা, পরিচালনা, নিয়োগ ও একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা মামলা করে। পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে প্রায় 1,500 মানুষের মৃত্যুতে দেশটি যখন বিপর্যস্ত, তখন পাকিস্তানকে আফগান শরণার্থীদের গণনির্বাসন স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এক বার্তায় বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার বাস্তবায়ন স্থগিত করুন। তিনি সতর্ক করেন, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে একটি বিপর্যস্ত অঞ্চলে ফিরে যাচ্ছে। রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে কাদামাটির ঘর ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু পরিবার চাপা পড়ে। তালেবান সরকারের তথ্যমতে এখন পর্যন্ত 1,469 জন নিহত এবং 3,700-র বেশি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। এটি দেশটির সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্প। পাকিস্তান গত 4 দশকেরও বেশি সময় ধরে সোভিয়েত আক্রমণ থেকে শুরু করে 2021 সালের তালেবান ক্ষমতা দখল পর্যন্ত আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলা ও সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলে ইসলামাবাদ 2023 সালে শরণার্থীদের বহিষ্কারের অভিযান শুরু করে। জাতিসংঘের তথ্যানুসারে ইতিমধ্যে 12 লাখেরও বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে চলতি বছরে 4,43,000-এর বেশি আফগান দেশে ফিরে গেছেন। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে একই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।